ধর্ষকের প্রকাশ্য শাস্তি দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এখন মধ্যযুগে নেই, বরং আধুনিক যুগে আছি। সমাজের চাহিদা অনুসারে সব আইনকে যুগোপযোগী করতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের দাবি, এই মন্তব্য ইসলামী বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননাকর। এই যে রামিসার ঘটনার পরে ধর্ষণের সাজা অর্থাৎ ধর্ষকের সাজা প্রকাশ্যে দেওয়ার একটি দাবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং অনেকেই সেটি বলছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটি একটি আসলে মধ্যযুগীয় একটা বিষয়, আর আমরা তো এখন মধ্যযুগে নেই। মানে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যেটা আছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে দেয়া যায়, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন। আসলে ধর্ষণের সাজা নিয়ে বিতর্ক উঠলো কেন? প্রকাশ্যে সাজা দেওয়ার বিষয়টাই বা এখন আসছে কেন? প্রথমত হলো যে আমাদের সাম্প্রতিক সময়ে সেন্সিটিভ যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো গাণিতিক হারে বাড়ছে। তারপর অপরাধের যে ধরন এবং প্রকৃতি অতীতের যে কোনো সময়ের চাইতে নির্মম এবং নিষ্ঠুর হয়ে যাচ্ছে। অপরাধ অনেকে করে, যেমন ধরুন ধর্ষণ আমরা দেখেছি, কিন্তু ধর্ষণ করার পরে ধর্ষিতাকে কুটি কুটি করে কাটা এবং একই মহল্লার মধ্যে বাইরে তার পিতামাতা সব এই জিনিসগুলো দেখছে, এরকম ঘটনা। বা ৩-৪ বছরের মেয়েকে ধর্ষণ করছে, এরকম আমাদের জেনারেশনে যারা আমরা ছোটকালে বড় হয়েছে আমরা এই ধরনের ঘটনা শুনিনি কখনো। এমনিতেই আমরা হাজারো সমস্যার মধ্যে আছি। আমাদের অনেকগুলো বিষয়, আমাদের প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড রাগ। এই যে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, তো যাদের নিম্ন আয়ের মানুষ, ইভেন মধ্যম আয়ের যারা মানুষ, তারা কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত। তেলের দাম বেড়ে গেছে, যাদের গাড়ি আছে, যাদের অন্যান্য জিনিস আছে, এর বাইরে সামনে আবার সম্পদ কর হবে। এখন সম্পদ কর হবে, এই কথাগুলো কি ধরেন আপনি ঢাকা শহরে থাকেন, গ্রামে আপনার দাদা বাবার 10 বিঘা জমি আছে, আপনি জানেনও না। এইগুলো ভিটা মাটি বিভিন্ন জায়গাতে, ওগুলো থেকে আপনার একটা পয়সা আসে না, কিন্তু আপনি সীমিত ইনকাম করেন, একটা টেলিভিশনে চাকরি করেন, কিন্তু এই যে 10 বিঘা জমি আছে যেটা আপনার কোনো কাজে আসছে না, আপনি বিক্রিও করতে পারছেন না, প্রোডাকশন আসছে না। এখন সম্পদ কর অনুযায়ী আপনাকে যদি এটার উপর প্রতি বছর 20,000 টাকা, 30,000 টাকা বা 2 লাখ টাকা সম্পদ কর দেয়া হয়, এই যন্ত্রণাটা কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে তাড়িত করছে। এভাবে 18 কোটি মানুষ যে যার জায়গাতে থেকে আজ থেকে 2 বছর আগে যে সকল সমস্যা ছিল না এই বাংলায়, এরকম অন্ততপক্ষে 1 লাখ সমস্যা স্থান কাল পাত্র পেশা ভেদে মানুষকে তটস্থ করে ফেলছে, অস্থির করে ফেলছে এবং ধৈর্য হারা করে ফেলছে মানুষকে। ফলে কি হলো যে ধর্ষণ সবসময় ছিল, চুরি ডাকাতি সবসময় ছিল, কিন্তু এখন এই যে আমাদের যেহেতু আরও অনেক সমস্যা, এই জন্য আমরা আসলে আমাদের রাগ এবং ক্রোধ আমরা ঝাড়তে চাচ্ছি। যেমন ধরেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কাউকে কেন্দ্র করে ভুয়া ভুয়া স্লোগান আমি কখনো শুনিনি। প্রথমত প্রধানমন্ত্রীর একটা বিরাট প্রোটোকল থাকে, তো আমাদের দেশে প্রধানমন্ত্রীকে গালাগালি করে অনেক দূর থেকে আকার ইঙ্গিতে, সরাসরি নাম বলে বলে না, কিন্তু এইবার একেবারে সরাসরি নিয়ে পড়ে প্রধানমন্ত্রীকে খুব বাজে ভাষায় সবাই গালাগাল করলো। এটা এই যে সমাজটা যে অস্থির হয়ে গেছে, ফুটছে টকবক করে, এটার একটা দিক। দ্বিতীয়ত হলো স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে প্রধানমন্ত্রীকে তো একটু নিরাপদ দূরত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীকে গোল করে চারিদিক থেকে ঘেরাও করে একেবারে যেভাবে ভুয়া ভুয়া স্লোগান হলো, আমার কাছে মনে হয় যে এই ভুয়া ভুয়া স্লোগানটা তো গত 2 বছর যাবৎ খুব বেশি হচ্ছে। এরকম যে যাকে বলা হয় ফজা পাগলা, ফজু পাগলা, এই ফজলুর রহমান ভাইকে কেন্দ্র করেও কিন্তু এইভাবে আসলে ভুয়া ভুয়া স্লোগান হয়নি। তারপরে শেষে উনি ওই রামিসার বাসায় গেছেন, গরম, চারিদিকে গরম, এমনি কয়েকদিন যাবত খুব এমনি যাচ্ছে, যাকে বলা হয় খুব ওয়েদারও খারাপ, এর মধ্যে উনি একটা কোট পরে গেছেন। সেই কোট পরে সেখানে গেছেন, এটা খুবই একটা বাজে। আমি বুঝলাম না, উনি তো এমনি লেখাপড়া জানা মানুষ, করা মানুষ, এর মধ্যে ওনার কোট পরে যাওয়ার কী দরকার ছিল? পাঞ্জাবি পরে তো যেতে পারতেন। তো কোট পরে গেছে, যাওয়ার পর 2-3 বার ওঠার চেষ্টা করছে, 2-3 বারই প্রধানমন্ত্রী তাকে ইঙ্গিতে বলছে আর একটু বসেন। এখন ওটাকে এআই দেওয়া হোক কি দেওয়া হোক, সবাই বলার চেষ্টা করছে প্রধানমন্ত্রী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে বা বসতে বসে জোর করে টানে বসাইছে। তো এই যে জিনিসগুলো যে হচ্ছে, ইটস এ
মানে এটা বলে ঠাট্টা বলেন, মস্করা বলেন বা বদনাম বলেন, দুর্নাম বলেন, এর পিছনে মনস্তাত্ত্বিক বিষয় হলো মানুষ কাউকে এখন আর গ্রহণ করতে পারছে না, অধৈর্য হয়ে পড়ছে বিভিন্ন সমস্যায়। তো এই কারণে এই যে ধর্ষণের যে অপরাধটি, সেই অপরাধটি এখন মানুষ চাচ্ছে। আমি দেখলাম যে কোন একটা দেশে, এটা ইয়ামেন না কোন একটা দেশে যেন এরকম দেখালো, আরব দেশে ধর্ষিতা মানে যার বিরুদ্ধে অভিযোগ তাকে চিৎ করে শুয়ে একেবারে জবাই করেছে, রীতিমতো একটা তলোয়ার দিয়ে জবাই করে তাকে মেরে ফেলা হয়েছে। এখন বাংলাদেশে যারা লোকজন তারা চাচ্ছে যে এরকম শিরচ্ছেদ করা হোক বা ডাইরেক্ট সবার সামনে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে এরপর তার লাশ সেই দৃষ্টান্তমূলকভাবে সবচেয়ে দৃশ্যমান যে জায়গা কারণ বাজার মোড়ে অথবা ধরুন বাংলাদেশ ব্যাংকের সামনে ঝুলিয়ে রাখা হোক, এই জিনিসগুলো চাচ্ছে। এখন এই যে জনগণ যে এই জিনিসগুলো চাচ্ছে, এটা তো জনগণ আগে চায়নি, এখন তারা চাচ্ছে। এটা সরকারকে বুঝতে হবে তারা কেন চাচ্ছে, এই আবেগটাকে বুঝতে হবে। তারপরে আবার যখন এই জনগণের দাবিটা, মানুষ তো রাজনীতি যারা করে, বিএনপি বলেন, আওয়ামী লীগ, জামাত যারা করে, তারা ভাই সবসময় হলো জনগণকে তোষণ করার রাজনীতি করে, জনগণ যেটা খুশি হয় সেটা। তো সেটাকে ধারণ করে আবার যখন জামাতের সেক্রেটারি জেনারেল এটা বললেন যে এরকম একটা শাস্তি দেওয়া হোক, তো সেটাকে আবার যখন বললেন মধ্যযুগীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার কাছে মনে হয় জবাবটা ওনার ঠিক হয়নি। এই জবাবটা ঠিক হয়নি, এর কারণ হলো যে রাজনীতি তো পলিটিক্স, রাজনীতি মিনস এখানে পলিটিক্স। এখানে জামায়াতের যে সেক্রেটারি তিনি যেটা করেছেন, তিনি আসলে যে খুব বেশি এই ধর্ষণের শাস্তি চাচ্ছেন, নট লাইক দ্যাট, তিনি পুরো বিষয়টাকে নিয়ে পলিটিক্স করেছেন। তো সেটার পলিটিক্সের জবাব আবার সালাউদ্দিন সাহেবের মতো একজন প্রাজ্ঞ লোক সেটা পলিটিক্স করতে পারতেন, তিনি না করে যখনই মধ্যযুগের এই কথাটা বলছেন, উনি আবার পাল্টা পলিটিক্স করে বলছেন যে এটা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে সুন্নত, তার যে হুকুম, তার যে হাদিস, এটার সরাসরি বরখেলাফ। এখন উনি কি মুসলমান আছেন? মানে এটা বলেন নাই উনি, যখনই আপনি আল্লাহ রাসূলকে অস্বীকার করবেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, একটা কথা আছে যে তুমি কখনো মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, সূরা নিসার 65 নম্বর আয়াত। যখনই আল্লাহ রাসূলকে কি অস্বীকার করবে এবং তার কোনো সিদ্ধান্তকে আপনি অমান্য করবেন, সঙ্গে সঙ্গে আপনি খারিজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, মুনাফেক হয়ে, মানে ইসলামই আপনি থাকতে পারবেন না। এই কথাটা আসলে উনি ওইভাবে বলেন। উনি যদি মানে আর একটু রাগ হয়ে বলেন যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছেন এটা সরাসরি কোরআনের যে সূরা নিসা, সেই নিসার 65 নম্বর আয়াত, এবং এই আয়াতের শানে নজুল হলো একটা সালিশ আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুল সালিশটা করার পরে এখন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি সানি বিচার মানছেন। কাকে মানছেন? হযরত উমরকে। তো হযরত উমরকে যখন সানি বিচার মানছেন, হযরত উমর বললে যে তুমি কি আল্লাহ রসুলের বিরুদ্ধে আমাকে সানি বিচার মানছো? বলে হ্যাঁ আমি আপনাকে মেনেছি। বলে তো একটু দাঁড়াও দাঁড়াও বলে সে ঘরের মধ্যে গেছে, গিয়ে তলোয়ারটা নিয়ে একটা কূপ দিয়ে গলাটা একদম মানে নামিয়ে দিয়েছে। আর কোনো কথা নেই। সঙ্গে সঙ্গে মদিনাতে সবাই বলে একজন মুসলমান হত্যা করেছে। তখন এই যে কোরআনের 65 নম্বর আয়াত নাজিল হয় যে যেই মুহূর্তে সে আল্লাহ রাসূলের বিচারকে অস্বীকার করেছে, সিদ্ধান্তকে অস্বীকার করেছে, সঙ্গে সঙ্গে সে আর মুসলমান নেই। সে মুসলমান যখন থেকে যখন চলে যায়, সে মুরদাদ হয়ে যায়। আমি এক মিনিট শেষ করে নেই। মুরদাদ হয়ে যায়, আর যখন মুরদাদ হয়ে যায় তার কল্লা নামানো মানে তাকে খুন করাটা যায়, যেটা তো কোরআনের কথা। এখন এগুলো নিয়ে আমাদের দেশে তো ধর্ম এখন একটা দক্ষিণপন্থী ধর্মের একটা উত্থান চলছে। ফলে সালাউদ্দিন সাহেবকে নিয়ে এই ধরনের কথাবার্তা যদি ইসলামপন্থীরা শুরু করে দেয়, তাহলে আবার আমাদেরকে হয়তো এই টকশোতে এসে কি বলতে হবে, আই ডোন্ট নো। জি মঞ্জু ভাই, জামায়াত বা যারা এই ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাচ্ছে, তারা কি আসলে জনগণের হয়ে কথা বলছে নাকি রাজনীতি করছে? আর যেটি 54 বছরে তো আমরা ইসলামী শরিয়া আইনের বিষয়গুলো তো আমরা ফলো করছি না, তাহলে কি আমরা সবাই খারিজ হয়ে যাচ্ছে? আমাদের সমস্যাটা কি শাস্তি গোপনে হচ্ছে কোনো কিছু না, আমাদের এখানে তো গোপনে কোনো শাস্তি হচ্ছে না, বরং শাস্তিই হচ্ছে না। মানে সত্যিকার অর্থে যেটা আমাদের ক্ষোভ বা সংকট, সেটা তো হচ্ছে আমরা তো শাস্তি দেখতে পাচ্ছি না, নানা রকমের প্রক্রিয়া দেখতে পাচ্ছি। একটা জিনিস হচ্ছে, এটা খুবই যুক্তিতর্কের ব্যাপার যে প্রকাশ্য শাস্তি মানে কি। এই যে ধরেন আমাদের যে জুডিশিয়াল প্রসেস, আপনারা যে পত্রিকায় খবর ছাপাচ্ছেন, টেলিভিশনে খবর ছাপাচ্ছেন, একজন অপরাধীকে কোর্টে তোলা হচ্ছে, আনা নেওয়া হচ্ছে, সে মুখ ঢেকে ফেলতেছে, এটাই তো এক ধরনের প্রকাশ্য শাস্তির প্রক্রিয়া, তাই না?
যারা অন্যায় করছে তাদেরকে এই যে পাবলিকলি জানাজানি হচ্ছে এই লোকটা খারাপ, এই লোকটা এইভাবে অন্যায় করেছে, এইভাবে তো, এবং তার যে শাস্তির প্রক্রিয়াটা, এটাকে আমি কিন্তু প্রকাশ্য শাস্তি মনে করি। এখন এখানে বিতর্ক যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্ষোভটা যেটা রনি ভাই একটু করে বলেছেন, যে আমাদের ক্ষোভটা হচ্ছে আমরা তো শাস্তি দেখতে পাচ্ছি না। আপনি দেখেন, সাগর রনির হত্যার শাস্তি হয় নাই, তনুর হত্যার শাস্তি হয় নাই, তকি হত্যার শাস্তি হয় নাই, আসিয়া কয়েকদিন আগে মারা গেল, তারও আমরা ঘটনা শুনছি, কিন্তু শাস্তিটা কোথায় হচ্ছে? শাস্তিটা না হওয়ার কারণেই এগুলোকে সব জায়গায় এক জায়গায় এনে যদি আমি পাবলিকলি বলতাম যে এই কোর্টে এদের ট্রায়াল হচ্ছে, তাহলে দেখা যেত যে মানুষ কিন্তু প্রকাশ্য শাস্তির বিষয়টা দেখতে পারত, জানতে পারত। এখন আমরা একটা ঘটনা ঘটে, ওই যে রামিসার বাবা যে কথাটা বলেছেন, খুবই সিগনিফিক্যান্ট কথা। দেখেন, যে সময় রামিসা নিয়ে আমরা আলোচনা করছি, সেই সময় যখন চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো, ফোকাস কিন্তু চট্টগ্রামের দিকে চলে গেছে। ঠিক আছে, চট্টগ্রামে এটা নিয়ে কেওয়াস হচ্ছে, মানুষ ঘেরাও করে যে অন্যায় করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি করছে। কেন করছে? আমরা বারবার এটা বলার চেষ্টা করি, আমাদের যে বিচারহীনতা এবং আমাদের যে জুডিশিয়াল প্রসেস, এই প্রসেসের উইকনেসের কারণে। আপনি জানেন তো যে রসু খাঁ, সেই কত সালের ঘটনা, হ্যাঁ, সেই রসু খাঁ, সে 11টা কিলিং করেছে, সে 11টা হত্যার নিজে 164 স্টেটমেন্ট করেছে, এখনও নাকি তার ফাঁসি কার্যকর হয় না। এবং আমরা তো কেউ জানিও না যে রসু খাঁ আছে না বেঁচে না আছে, না কি অবস্থা আছে। 2022 সালে রসু খাঁর জামিনও হয়েছিল। এখন ঘটনা হচ্ছে, এই বিষয়গুলো যখন সামনে আসবে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে এই যে মব নিয়ে মাঝখানে খুব চিল্লাচিল্লি হলো, আমাদের দেশে আমি ছোটবেলা থেকে মব দেখে এসেছি। পকেটম্যানদেরকে মবে মার খেতে দেখেছি, জুতাচোরদেরকে মবে মার খেতে দেখেছি, ছেলে ধরা সন্দেহে মবে মানুষকে মেরে ফেলতেও আমরা শুনেছি। আমাদের দেশে মবটা একদম ছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মবকে জাস্টিফাই করা হয়েছে। আপনার পক্ষে হইলে এটা মব না, আপনার পক্ষে হইলে এটা জনরোষ, ক্ষোভ। যেমন আজকে দেখেন ঝিনেদাতে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেটা হচ্ছে, এটাকে বিএনপি বলছে এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ঠিক এই ঘটনাটা কালকে রাত্রে যেটা মানে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, মানে যেখানে যেটা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, সেটাকে বিএনপি বলছে মব, আর অন্যান্যরা যারা এটার পক্ষে তারা বলছে এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাহলে এই জায়গাটা আপনার বিপক্ষে যখন যাবে, আপনি মানে তখন সাফারার হবেন, তখন আপনি সেটাকে মব বলবেন। অ্যাকচুয়ালি আমাদেরকে এই রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে উঠে এসে ভাবতে হবে যে আমাদের মৌলিক সমস্যাটা কোথায়। আমি যেটা মনে করি, বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো অনেকে আছেন যারা বলেন যে প্রকাশ্য শাস্তি দিতে হবে। এখন আমাদের এই শাস্তির প্রক্রিয়াটা কিন্তু প্রকাশ্যেই আছে। আমাদের এই যে পাবলিকলি শুনানি হয়, পাবলিকলি জানানো হয়, পাবলিকলি ডিবেট হয়। এখন কথা হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদের এখানে। আমাদের এটা, রনি ভাই লয়ের স্টুডেন্ট, মানে উনি ল মেকারও ছিলেন অনেকদিন। কথা হচ্ছে যে দিনের পর দিন হাজিরা আনা নেয়া, এবং কালকে একটা লোক প্রশ্নও তুলেছেন যে একটা খুনের আসামি, সে যদি সত্যিকার অর্থে খুনি হয়, তাকে আমি জেলখানায় এতদিন রেখে তাকে খাওয়াবো পড়াবো কেন? মানুষের ট্যাক্সের টাকায় তো খাওয়া পড়ানো হচ্ছে। প্রমাণিত হওয়ার সাথে সাথে আমি কেন উইদিন 1 মান্থ বা 1 সপ্তাহের মধ্যে তার যে শাস্তি সেটা কার্যকর করব? এটা প্রমাণিত হতে হতেই তো ধরেন বিচারিক আদালত, হাইকোর্ট, এখন এই জিনিসগুলো আমাদেরকে আনতে হবে বিবেচনায়। আমাদের টেকনোলজিকে বাড়াতে হবে। যেমন কালকে আইনমন্ত্রী বলেছে, বা আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই তো বললেন যে ওই যে ডিএনএ টেস্টটা 48 ঘন্টার মধ্যে আসবে, চার্জশিটটা 7 দিনের মধ্যে হবে। তাহলে রামিসা হত্যাটা যদি 7 দিনে হতে পারে, ডিএনএ টেস্ট যদি 2 দিনে আসতে পারে, 164-এর ভিত্তিতে যদি সাক্ষাৎ ঘটনা, আর কি প্রমাণ লাগবে আমাদের? ঠিক আছে, এখন দেখেন ইসলামের যে নিয়ম আছে, যেমন বলা হচ্ছে ইসলাম বলছে 4 জন সাক্ষী লাগবে। হ্যাঁ, এখন আমার কাছে যদি ডিএনএ টেস্ট থাকে, ডিএনএ প্রুফ থাকে, এবং আমি যদি ধরে নিতে পারি যে এই অপরাধী ধরা হয়েছে, তাহলে এখানে তো 4 জনের সাক্ষীর বিষয়টাকে তো এই এক ডিএনএ টেস্টে তো 4 জন সাক্ষীর চাইতে শক্তিশালী, তাই না? তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয়, ইসলামিক জুরিসপ্রুডেন্স যেটা আছে, এগুলোকেও কিন্তু সময়ের বিবর্তনে এগুলোকে আমাদেরকে জাস্টিফিকেশনে আসতে হবে। যেমন আমি বুঝি না, তারপর আমি বলছি যে ইসলামে যে কথাটা বলা হচ্ছে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। আমি কিন্তু সৌদি আরবে একটা ঘটনা আমি সাক্ষী ছিলাম। ওই যে রিয়াদে একটা মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমি দেখলাম প্রচুর লোক জড়ো হয়েছে, এবং ওখানে ঘোষণা দেওয়া হলো যে একজনকে এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো ওখানে মৃত্যুদণ্ড কার্যকরের নিয়ম হচ্ছে সবাই চারপাশে দাঁড়ায় গোল হয়ে, মাঝখানে ওই মৃত্যুদণ্ডটা কার্যকর করা হয়। তাহলে এই যে লোকেরা সবাই দেখছে,
এই দৃশ্যমান করে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে মানুষ যাতে আর এই অপরাধ করার জন্য কি না হয়, উৎসাহী বা ইয়া না হয়। এখন আমাদের দেশে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির রায় কার্যকর করা হয়, আপনারা তো টেলিভিশনে লাইভ করেন, আমি দেখেছি। তারপরে যখন তাকে ফাঁসিতে কার্যকর করার পর তাকে আনা হয়, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে, তাকে মানুষ ক্ষোভ প্রকাশ করছে বা যেখানে যেখানে বিভিন্ন ঘটনা ঘটে, এটাও তো এক ধরনের প্রকাশ্য শাস্তি। বা এই যে তাকে আনা নেয়ার ভিতর দিয়ে যে আলোচনাগুলো হয়, এখন এই জিনিসগুলো কিন্তু যুক্তিতর্কের ব্যাপার। যে যেমন আমরা ইসলামের অনেক কিছু তো আপগ্রেড করেছে, যেমন এক সময় আমরা হজে যেতাম এক এক প্রসেসে, এখন তো আমরা দেখা যাচ্ছে এক সময় খুব কষ্ট করে লোকেরা হজ করতো, এখন অনেক আরামদায়ক পথে আমরা হজ করছি। আমি বলছি না যে ইসলামের নিয়ম পরিবর্তন করা যাবে, মৌলিক জায়গা যদি ঠিক থাকে। যেমন মৌলিক উদ্দেশ্য কি? মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষকে শিক্ষা দেয়া, মানুষকে এমনভাবে শাস্তিটা কার্যকর করা যাতে মানুষের মনে মনে এটা চেপে যায় যে আমি যদি এরকম করি আমারও এরকম শাস্তি হবে। তাহলে এটা যদি আপনি মিডিয়ার মাধ্যমে, এটা যদি আলোচনার মাধ্যমে, এটা যদি পাবলিসিটির মাধ্যমে আপনি এস্টাবলিশ করেন, এটাও তো এক ধরনের প্রকাশ্য শাস্তি। তো এই জায়গাগুলোতে আমাদেরকে ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে। একটা জিনিস নিয়ে আলোচনা তুললে যে ইমান চলে যাবে, বিষয়টা এমন না। প্রশ্ন আমি তো দেখেছি, আমাদের নবীরা তো ইতিহাসে পড়লাম যে সরাসরি আল্লাহকেই প্রশ্ন করেছে। হযরত মুসা আলাইহিস সালামকে বলা হয় সবচেয়ে উনি যুক্তিবাদী নবী, উনি তো আল্লাহকে কঠিন কঠিন প্রশ্ন করেছেন। উনি বলছেন, আল্লাহ তাআলা আপনি ঘুমান না কেন? ঠিক আছে, এখন সৃষ্টিকর্তাকে প্রশ্ন করছেন, সৃষ্টিকর্তা তার সম্পর্কে বলছেন যে আমি ঘুমাই না। আমরা যে পড়ি না, আয়াতুল কুরসি পড়ি না, ওখানে বলা আছে যে আল্লাহ কিছু খান না, উনি নিদ্রা নেন না। তো আপনার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছে আপনি নিদ্রা যান না কেন? আমরা নিদ্রা যাই, সবাই নিদ্রা যায়, আপনি নিদ্রা যান না কেন? দেখেন, তাহলে প্রশ্ন করার জন্য তো ওনাকে ওনার নবুয়ত বাতিল করে দেন নাই, ওনাকে শাস্তি দেন নাই, বরং খুব চমৎকারভাবে এটা জবাব দিয়েছে। ওনার হাতে একটা কাচের পাত্রে পানি দিয়ে বলছে তুমি এইটা নিয়ে দাঁড়ায় থাকো। ঠিক আছে, উনি দাঁড়ায় থাকতে থাকতে অনেক সময় পরে ওনার নিদ্রা, ওনার আসছে হাত থেকে পড়ে ওনার কাচের পাত্রটা ভেঙে গেছে। তখন স্রষ্টা তাকে জিজ্ঞেস করছেন যে তোমার হাতে যে কাচের পাত্রটা ছিল এটা কোথায়? বলছে আমার তো একটু তন্দ্রা আসছিল, এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। বলছে আমি এই জন্যই ঘুমাই না। তাহলে দেখেন কি আর্গুমেন্টাল ওয়েতে তিনি তার বান্দার সাথে উনি আর্গুমেন্ট করে কিভাবে জবাবটা দিয়েছেন। সুতরাং আইন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মধ্যযুগীয়, আবার ওনাকে এটা করে যেটা খুব অ্যাগ্রেসিভ হইতে বললেন যে তাকে এখন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কিনা। এই জাতীয় অ্যাগ্রেসিভ ডিসকোর্সে না গিয়ে আমরা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি যে আমাদের বর্তমান জুডিশিয়াল প্রসেসটা কার্যকর হচ্ছে কিনা। শাস্তি মানুষকে কেন দেওয়া হয়? শাস্তির বিধানটাই রাখা হয়েছে এই জন্য, একটা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত তাদের মানসিক প্রশান্তির জন্য, আরেকটা হচ্ছে লেসন টু দি মানে সব পিপলকে সতর্ক করার জন্য যে তুমিও যদি এরকম করো শাস্তি হবে। তাহলে এই আলোচনাগুলো আমাদের মধ্যে এসে এগুলো স্থির করতে হবে। ধর্মীয় বিতর্ক একে অপরকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়, একজন আরেকজনকে ফতোয়া দিয়ে দেয়া বা একজন আরেকজনকে উস্কানি দেয়া। যেমন আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা উচিত হয় নাই। ওনার উচিত হওয়া দরকার ছিল, ওনার উচিত ছিল বলা যে আমরা অবশ্যই এটাকে কঠোরভাবে নেব এবং এই যে শাস্তিতে আমরা যাচ্ছি সেই শাস্তি সারা পৃথিবীর মানুষকে দেখায় আমরা এই শাস্তিটা। রনি ভাই, এই যে মাঝখানে মঞ্জু ভাই মবের একটা বিষয় বললেন, যেটা ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, পাল্টাপাল্টি অভিযোগ আছে, এখনো থানায় এখনো গন্ডগোল চলছে, এখানে পরিস্থিতি উত্তপ্ত। তো মব শুরু থেকেই ছিল, যেটি মঞ্জু ভাই বললেন, এবং পক্ষে গেলে সেটি বলে জনরোষ, আর বিপক্ষে গেলেই সেটাকে বলে মব। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আজকে যেটি হলো সেটি কি? আচ্ছা, আমি তার আগে বলিনি, উনি আমাকে যেটা বললেন উস্কানির কথা, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আমি যে বক্তব্য দিচ্ছি সেটা অনেকটা উস্কানিমূলক। না, আপনারটা উস্কানি না, আমি বলছি যে এই ধরনের কথা যদি কেউ বলে, হ্যাঁ উস্কানিমূলক। আপনি বলছেন যে এই ধরনের বলতে পারে, আমি বলছি এটা বলাটা ঠিক না। আচ্ছা, বলছি যেটা বলাটা মানে পারে মানে কি, এরা বলবে কারণে যে জামাতের একজন এমপি আছেন আমির হামজা, তিনি বিদ্যুৎ মন্ত্রী জনাব টুকু, তাকে তো মুরদাদ বলেই ফেলেছেন এবং এটা নিয়ে মামলাও হয়েছে। তো যার জন্য এখন সেখানে আমার কাছে মনে হয় না যে বিএনপির রাজনীতিতে জনাব ইকবাল মাহমুদ টুকু নাস্তিক বলেছেন। হয়তো নাস্তিক মুরতাদ একই তো, মানে একজন লোক মুসলমান, সে হঠাৎ করে আল্লাহকে অবিশ্বাস করে, মানে নাস্তিক হয়ে যাওয়াটা, মুরদাত হয়ে যাওয়াটা ইসলামে খারিজ এর মধ্যে 19-20 এর মধ্যে। তা এইগুলো মানে আপনি যখনই নাস্তিক হয়ে যাবেন একটা এই দল থেকে বা মুরদাত হয়ে যাবেন, ইসলামী শরিয়া যেখানে আছে ওখানে আপনার কল্লাকে ফেটে দিতে হবে, কল্লা কাটা, এর বাইরে কোনো কথা নেই, এভাবে আইন আছে।
তো সেখানে যদি নাসি মানে টুকু ভাইকে কথা বলতে পারে, তাহলে তো সালাউদ্দিন ভাইকে কথা বলাটা যেন কোনো ব্যাপারই না, পান সুপারি কোনো ব্যাপারই না। আর ওখানে জামাতের যে নেতা, মানে যদি আপনি আমির হামজা ধরেন, আমির হামজার যদি হয় একটা ছোট টিলা বাংলাদেশের কেউক্রাডাং, আর সেখানে যদি জামাতের যিনি সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, তিনি হবেন হিমালয়, কিলিমানজারো, আলপস, এরকম বড় পর্বতমালা। তো কাজেই এগুলো কোনো বলা না। আমি শুধুমাত্র যে কাজটা করলাম, এটা সতর্ক করলাম উভয়কে যে এরকম একটা দিকে যাচ্ছে গেল এক। এবার আপনার প্রশ্নের দিকে আসি। নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি পার্সোনালি পছন্দ করি। তার সব কথা যে আমি সমর্থন করি, নট লাইক দ্যাট। কিছু কিছু কথা, যেমন মির্জা আব্বাসকে নিয়ে তার যে কথাগুলো, সেটা একটা সময় মানে সভ্যতা, ভব্যতা এবং ধৈর্যের সীমা অতিক্রম করেছিল। কিন্তু যে অভিযোগগুলো তিনি তুলেছিলেন মির্জা আব্বাসের বিরুদ্ধে, এই অভিযোগগুলো নতুন নয়। অনেকে যেটা সাহস করেনি, তিনি সেটা সাহস করেছেন। এই কারণে আমি আসলে তাকে পছন্দ করলাম। আবার ধরেন, সেই কক্সবাজারের মতো জায়গাতে গিয়ে তিনি সালাউদ্দিন সাহেবকে গডফাদার বলেছেন, চাঁদাবাজ বলেছেন, ইয়াবা ব্যবসায়ী বলেছেন। তারপর শেষে কি যেন ওখান থেকে ওই চিংড়ি মাছের রেণু সংগ্রহ করে, মানে ওই এলাকার যত রকম চাষিদের ব্যাপারে, হ্যাঁ, যত রকম কথাবার্তা আছেন সেটা তিনি বলেছেন। সালাউদ্দিন সাহেব এটা খুব পলিটিক্যালি ফেস করেছেন, তিনি রিয়াক্ট দেখাননি। বরং নাসিরুদ্দিন পাটোয়ারি যখন আসতে চাচ্ছিল, সেখানে তাকে ওই ওনার যারা নেতাকর্মীরা ঝামেলা করতে চেয়েছিলেন, তিনি রক্ষা করেছেন, হোয়াট এভার মেবি। আবার পরে শুনলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই সালাউদ্দিন সাহেবকে টেলিফোন করে কি যেন খেতে চেয়েছেন। তো আমার কাছে এটা মানে ভালো লাগছে যে ইটস এ গুড থিং, রাজনীতির এরকম থাকা উচিত। তো এখন সবাই যদি তেল মারবে, সবাই যদি একই কথা বলবে, তাহলে তো রাজনীতির ভ্যারিয়েশন থাকে না। রাজনীতির মধ্যে নাহিদ এক ধরনের যোগ্যতা আছে, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারির এক ধরনের যোগ্যতা আছে, তারপরে হাসনাত আবদুল্লাহ, এভরিথিং, আক্তার, মানে সবার এরা তো বিপ্লবী, সবারই একটা নিউ ডাইমেনশন আছে। এখানে আমি আছি, মঞ্জু সাহেব আছেন। আমরা নিজেরা বুঝতে পারি যে 2024 সনের জানুয়ারি থেকে, বেশি দূরে যাওয়ার দরকার না, জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত আমরা কি দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলাম। যারা ক্ষমতায় গেছে, তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন সাহেব, তারা তো বিদেশে ছিলেন, তাদের কথা আলাদা। কিন্তু আমরা বাংলাদেশে কি অবস্থার মধ্যে ছিলাম সেটা আমি বুঝতে পারি। এজন্য হয় কি, যত কিছু হোক না কেন, এই জুলাইয়ের যারা বিপ্লবী যারা আছে, ওদেরকে দেখলে আমার এক ধরনের শান্তি লাগে। আমি এদের কারোর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই, মানে কারোর সাথে কখনো দেখাও হয় নাই কখনো, কিন্তু ওদেরকে দেখলে আমার ভালো লাগে। আমি চাই যে তারা টিকে থাকুক, সুন্দর মতো তারা টিকে থাকুক। কিন্তু যাকে তাকে মানে রাজনীতিতে সমালোচনা বা গঠনমূলক সমালোচনা এগুলো তো থাকবেই, কিন্তু যাকে তাকে যেখানে সেখানে গিয়ে গডফাদার বলে ফেলা, এই জিনিসগুলো এই জিনিসগুলো আমাদেরকে, আমরা যারা সিনিয়র আছি, শিখাতে হবে তাদেরকে। এগুলিকে হুইপিং বলে। এর কারণ হলো ওদের যে বয়স, ওরা যে জিনিসগুলো দেখে, মানে ঘটনা তো ওরা মিথ্যা বলে না। আপনি যা বলছে, আপনি হয়তো এইভাবে বলা ঠিক হচ্ছে না। আপনার আসলে একটা জিনিস হলো কি, রুমের মধ্যে নিয়ে আপনার গালের উপর কষাই দুটা চল বসানো দরকার। এখন ভদ্রলোক মানুষ যারা কী করে, যে না এটা সম্মানিত মানুষ, এটা চল এইভাবে মারবো কেন, বরং একটু রুমের মধ্যে নিয়ে কানটা মলে দিই বা চলটা দিয়ে দিই, বা এটা বলি তোমাকে কিন্তু আমরা চল দিব। কিন্তু ইয়াং যারা আছে তারা কিন্তু ওটা বোঝে না, ওরা মনে করে এটা। তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারিদের বা ওদের যে বয়স, ওরা সব কিছু খুব মানে আলোর মতো সরল দেখে। আলো কিন্তু বাঁকা পথে যেতে পারে না, সরল দেখে। ওরা দেখে যে আরে আন্দোলন করলাম আমরা, ডিম খায় আর একজনে, ক্ষমতায় যাবো আমরা, মানে ডিম পাড়ে রাজহাঁসে, খায় বাঘ ঢাসে। তো এটা ওদের আসলে ভালো লাগে না। এরপর বেশ ভালো কথা, সেই আগের মতো চাঁদাবাজি হচ্ছে। এখন আপনি দেখেন তো, এই যে ঢাকা শহরে যে ডেইলি কারণ বাজার থেকে নাকি 60 লাখ টাকা মুরগির দোকান থেকে চাঁদাবাজি করছে। আচ্ছা বলেন তো, এই চাঁদাবাজি কি এনসিপির কেউ করছে? এই চাঁদাবাজি নাহিদ, সার্জিস থেকে শুরু করে কারো বিরুদ্ধে এরকম চাঁদাবাজির অভিযোগ আছে? কেউ তো করেনি। ফলে তারা এরকম দুই একজন চাঁদাবাজিকে যদি গডফাদার বলে, গালাগালি বলে, এটা তো আসলে আমাদের সমর্থন দেওয়া উচিত, বা আমাদের শিখিয়ে দেওয়া উচিত যে বাবারা তুমি ওইভাবে না, তোমরা 10-12 জন মিলে ওই লোকের বাসায় যাও, বাসায় গিয়ে তার বউ বাচ্চার সামনে তাকে সুন্দর করে বলো যে ভাই গো, আপনার এই যে মানে আপনার হাজব্যান্ড এই অকাম কুকাম করে আপনার যা খাওয়া আছে হারাম, এগুলো সব আপনাকে জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথাটা একটু বাসায় গিয়ে বলে আসো। এগুলো বললে হয়তো জিনিসটা হয়তো তুলনামূলকভাবে ভালো হতো। এখন এই ছেলেগুলো, তাদের কিন্তু এই অধিকার আছে, তারা এই কথাগুলো বলতে পারে যে এই কয়েকদিন আগে আপনারা না খেয়েছিলেন, টাকা পয়সা ছিল না, ব্যাংকে টাকা ছিল না, হঠাৎ করে আপনার তো গাড়ি বাড়ি আসলো কোত্থেকে,
তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে, প্রকাশ্যে না করে প্রাইভেটলি জিজ্ঞাসা করতে পারে। এবং আমি দেখি যে আমাকে যদি কেউ প্রাইভেটলি মানে জিজ্ঞাসা করে আমার বাসায় গিয়ে আমার ছেলেমেয়ের সামনে যে মিস্টার রনি আপনি টাকা পেলেন কোথায় বলেন তো, আপনি তো কয়েকদিন আগে ভিক্ষুকের মতো ঘোরাফেরা করলাম, আমার একটু হিসাব দেন, আমি কিন্তু খুব লজ্জা পেয়ে যাবো, ভয় পেয়ে যাব। কিন্তু যদি আমাকে টেলিভিশনে এসে কেউ গালাগালি করে এই গোলাম মোল্লা রনি অমুকের ছেলে কোথায় টাকা পেলো, ওটা আমার গায়ে লাগবে না। তো এই জিনিসগুলো আসলে আমরা যারা একটু ওদের তুলনায় অগ্রজ আছি আমাদের উচিত হলো ওদেরকে গাইড করা। কিন্তু আমরা যদি কোনো অবস্থায় ওদেরকে হারিয়ে ফেলি, সমাজের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা মিনিট শুধু বলে যাচ্ছি, পাটোয়ারি কাউকে ডিম মারেনি, পাটোয়ারি কাউকে চাপাতে দিয়ে কোপ দেয় নাই। পাটোয়ারি যে জিনিসটা আছে কথা বলছে। আপনি পাটোয়ারিকে শাস্তি দিতেছেন, তাকে কথা বলেন, তার বিরুদ্ধে কথা বলেন। যে যেরকম অস্ত্র, আপনি একজন লোক কলম নিয়ে আসছে, আপনি তার বিরুদ্ধে খুন্তা নিয়ে লাফিয়ে পড়বেন। আপনি একজন লোক মেসোয়াক নিয়ে দাঁত মাজতেছে, আপনি বলবেন যে তুমি আমাকে মেসোয়াক দিয়ে ভয় দেখাতে, তোমার আমি তীর মারবো। এভাবে তো হয় না। যে যেই কাজগুলো করে তাকে সেভাবেই মোকাবেলা করেন। মঞ্জু ভাই, যেটি হুইপিং কমেন্টের কথা বললেন, যে পাটোয়ারির বা যারা এই ধরনের কথা বলেন তাদেরকে আসলে আপনারা যারা অগ্রজ আছেন তাদের শেখানো উচিত, আসলে কি তাই? দেখেন, এবারকার যে এই কথাগুলো নিয়ে বারবার হচ্ছে কথা, পাটোয়ারির স্পেশালি পাটোয়ারির ব্যাপারটা নিয়ে, যেটা পাটোয়ারি যে সমস্ত কথাবার্তা বলছেন অ্যাগ্রেসিভ ওয়েতে বা ট্রল করে কথা বলছেন, এটাকে আমরা যদি একটা ট্রেন্ড আকারে ধরি, তরুণদের একটা ট্রেন্ড। এখন একই কথা আমি যখন বলছি আমার ভালো লাগছে, যখন আপনার বিরুদ্ধে বলছে, একই কথা যখন আমার বিরুদ্ধে বলে তখন আমার ভালো লাগে কিনা, এটা হলো প্রশ্ন। এখানে একটা বিরাট দ্বিমুখিতা আমি দেখি আমাদের পলিটিশিয়ানদের মধ্যে। যে কথাটা রনি ভাই বললেন নীতিগতভাবে একটা কথা, যে পাটোয়ারি তো আমি বলছি যে সে মুখ দিয়ে কথা দিয়ে সে এক ধরনের আক্রমণ করছে। কথার আক্রমণের জবাব তো কথার আক্রমণ দিয়ে হতে হবে, কথার আক্রমণের জবাব তো অস্ত্র দিয়ে, কিন্তু আপনি যখন হাত দিয়ে হবে না। মঞ্জু ভাই, আপনি যখন প্রধানমন্ত্রী তো কখনো পাটোয়ারি বা কাউকে নিয়ে যে ধরনের কথা বলে নাই, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের কথা বলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রীর কি কথা দিয়ে জবাব দেওয়া উচিত? অবশ্যই। আমি বলি এটা, এখানে প্রধানমন্ত্রী আমাদের মতো মানুষ, আমরা তাকে ভোট দিয়ে বানিয়েছি, হি ইজ নট এ সুপারম্যান। প্রধানমন্ত্রীর এই ধরনের কথাবার্তা বলার জন্য, উত্তর দেওয়ার জন্য হান্ড্রেডস অফ লোক সরকারিভাবে আমরা তাকে নিয়োগ দিয়েছি। এমনকি প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয় আছে, যদি তিনি আরও উদার হতেন, তিনি যদি পাটোয়ারিকে ডেকে বলতেন যে বাবা তুমি এই কথাগুলো কেন বলো, তার ছেলের বয়সী, কেন এই কথাগুলো বলো, এগুলো 1 মিনিটে সলভ হয়ে যেত, 1 মিনিটে সলভ হয়ে যেত। এখন একজন প্রধানমন্ত্রীকে হলেই তাকে বলা যাবে না, মন্ত্রী হলে তাকে এই কথা বলা যাবে না। আর যখনই একটা লোক ক্ষমতা প্রাপ্ত হবে সঙ্গে সঙ্গে তেলের বস্তা নিয়ে তার পরিবারের বিষয়ে আমি একটু বলি কি, এই কথাগুলো বলতে এখন অনেকে অস্বস্তি বোধ করবেন, কারণ তো প্রচুর গালাগালি আমাদেরকেও শুনতে হয়। আমরা তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বহু কঠিন কঠিন স্লোগান আগেও দিয়েছি। আমি ছোট 81 সালের নির্বাচন আমার এখনো স্মৃতিতে মনে আছে, তখন তো ছোট, আমরা স্কুলে পড়ি। সেখানে আমি দেখেছি কামাল হোসেনকে, ডক্টর কামাল হোসেন প্রার্থী ছিল সেবারে, ডক্টর কামাল হোসেনকে শেখ হাসিনাকে নিয়ে খুব নোংরা স্লোগান শুনেছি। ঠিক আছে, 1 নাম্বার আমি বলি আপনাকে। 2 নাম্বার হচ্ছে এরশাদকে নিয়ে, ইভেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার এক সহকর্মীকে জড়িয়ে নোংরা স্লোগান শুনেছি। ঠিক আছে, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, খালেদা জিয়ার গালে গালে জুতা মারো তালে তালে, এই ধরনের স্লোগান তো 90-এর পরবর্তী 2000 দশকে হয়েছে। পার্লামেন্টে, মঞ্জু ভাই আমি একটা মিনিট করেন, পার্লামেন্টে শেখ হাসিনা উপস্থিত, সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া দাঁড়াই বলল এই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তার বিয়েই, মোশাররফ সাহেবের পরকীয়া প্রেম আছে পার্লামেন্টের রেকর্ডে। এই পরকীয়া প্রেমের কারণে এই বিয়েই, মানে বিয়ের কোলে সারাক্ষণ গিয়ে শেখ হাসিনা বসে থাকে। আর এই কারণে করছে কি, মানে তার বিয়েই নিজের হাতে গলা টিপে তার বউকে মেরে ফেলেছে। বলেন পাপিয়ার কি করেছে শেখ হাসিনা, এটা তো রেকর্ডে সমস্ত কোটি কোটি মানুষ দেখেছে। যেটা শেখ হাসিনা নিজেও তো খুব কুৎসিত ভাষায় খালেদা জিয়ার সম্পর্কে পার্লামেন্টে বলেছে, বাইরে তো বলেছেনই অনেক কথা, পার্লামেন্টে বলেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যে স্লোগান দিতাম, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, এই ধরনের উস্কানিমূলক, এই ধরনের অ্যাগ্রেসিভ স্লোগান তো আমাদের দেশে হয়েছে।
এখন সেগুলো সঠিক হয়েছে কিনা, কি পরিস্থিতি হয়েছে সেটা একটা বিষয়। হঠাৎ করে মানে পাটোয়ারি যেগুলো বলছে এগুলো খুব অন্যায় বা খুব হঠাৎ করে আমাদের কানে লাগছে, বিষয়টা কিন্তু এমন না। এই ধরনের চর্চা ছিল। গোলাম আজম সাইদি বাংলার ইহুদি, গোলাম আজম সাইদির নামে নিজামীর নামে খুবই অশ্লীল স্লোগান হয়েছে। কেন নিজামীর জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে না? গোলাম আজমকে জুতা মারা হয়েছে না? তারপরে আপনার এই যে মির্জা ফখরুলকে জুতা মেরেছে না, এই যে আমি আজকে ছবি দেখলাম সেটা ইয়াতে এই কোনো একটা জায়গায়। এখন কথা হচ্ছে যে আমরা হঠাৎ করে এই কালচার। আরেকটা জিনিস বলে নিই, শেখ হাসিনা গেছে বিরোধী দলীয় নেতা, তার ট্রেন আক্রমণ করে ঢিল মারে তার মাথা ফাটাই দিছে না? এই যে যেখানে যে নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে গেছে। আফজাল, আপনি তো এইটুকু আপনি রিপোর্টিং করেছেন, তাই না? আপনি বলেন, মানে আমি রনি ভাই যেভাবে অবলীলায় বলতে পারে আমার একটু বাধে আর কি। বেগম খালেদা জিয়াকে নিয়ে তারই একজন সহকর্মীকে নিয়ে খুব নোংরা কথা বিএনপি বলেছে, আওয়ামী লীগ বলেছে। আবার শেখ হাসিনাকে মানে তার কোনো একজন সহকর্মী রেন্টুকে নিয়ে রেন্টুর ফাঁসি চাই বই ছাপাইছে না। এখন কথা হচ্ছে রাজনীতিতে যারা ক্ষমতায় থাকে, যারা পরিবর্তনটা থাকে, হ্যাঁ, এখন কথা এই যুক্তিটা আপনাকে তুলতে হবে যে আমাদের যে ভুলটা হয়েছে, আমরা অনেক করেছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। অতীতে এই ধরনের উত্তেজনামূলক স্লোগান আমরা দিয়েছি, একজন আরেকজনকে করে দিচ্ছি। আমাদের একটা জায়গায় আসা উচিত ছিল যে এটাকে আমরা কন্টিনিউ করব নাকি থামাবো। আপনি দেখেন আমাদের এখন নতুন ফেনোমেনা দেখা দিয়েছে, এআই বানিয়ে বিচ্ছিরি সবাই সবার সম্পর্কে করছে। অবাক হয়ে যাই আমি যখন বিএনপি লোকদের সাথে বসি, ওনারা অবলীলায় অস্বীকার করেন যে আমাদের কোনো বট বাহিনী নাই। আবার জামাতের লোকদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, জামাতের লোকেরা বলবে যে না, আমরা তো কোনো বট বাহিনী চিনি না। তো আপনি বিএনপির একটা লোককে আমি বলি যে আপনি আজকে পত্রিকায় বা ফেসবুকে লিখেন যে আপনি আজকে থেকে বিএনপি করেন না বা বিএনপি পদ থেকে পদত্যাগ করেছেন, এটা লিখে দেখেন, তারপরে বুঝবেন বিএনপির বট বাহিনী আছে কিনা। ঠিক তেমনিভাবে জামাতের কোনো নেতা আজকে একটা ফেসবুকে লিখে বলুক যে আমি আজকে থেকে জামাত ইসলামী করি না, জামাতের করে আমি ভুল করছি, লিখে দেখুক, মানে পরীক্ষামূলকভাবে, তখন বুঝবে জামাতের বট বাহিনী কী জিনিস, আক্রমণ কী জিনিস। এই জন্য আমার কথা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে যখন ছাত্রদলের ছেলেরা ডিম মারে, ঘেরাও করে, এইটা যখন এদের কাছে খারাপ লাগে, তেমনিভাবে সালাউদ্দিন সাহেব যদি কোথাও যায় সেখানে যদি দলীয়ভাবে করা হয়, আমি মনে করি কালকে সালাউদ্দিন সাহেবেরকে মানে যেভাবে ভুয়া স্লোগান দিয়েছে সেখানে শুধু দলীয় ছিল লোক, আমার কাছে মনে হয় না। আমার কাছে কিছু মানে সাধারণ জনগণকেও আমার সেখানে দেখেছি। এখন তো মহা মুশকিল, কারণ কোনটা সাধারণ জনগণ, কোনটা দলীয় লোক, এটাও তো বোঝা। আর পাবলিক যে কোনো সুযোগ পাইলে আরাম পেয়ে লাগায়। ঠিক আছে, আমি আপনার কথাটা শুধু এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় অনেক সময় হয় না, যে বলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। এই যে দাগগুলো পড়েছে, আমাদেরকে সবাইকে একসাথে হয়ে বলতে হবে যে এটা তাহলে আমরা বন্ধ করি। জামাতকে বলতে হবে যে আমাদেরকে অন্যরা যত গালাগালি করুক আমরা করব না। বিএনপিকে বলতে হবে তারেক রহমান সম্পর্কে আরও নোংরা, আরও বাজে কথা বলুক, অসুবিধা নাই, আমরা ধৈর্য ধরবো, আমরা বলবো না। এই রকম একটা মানে বাইলেটারাল এগ্রিমেন্টে সেলফ একটা মানে এটাকে কি বলে, মানে মানসিকভাবে প্রস্তুতি না নিলে এটা থামানো যাবে না। জি রনি ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি, 2 মিনিট সময় আছে। যে বট বাহিনী তো ধরেন বিএনপিরও আছে, জামাতেরও আছে, অন্য দলগুলোও থাকতে পারে, তো বট বাহিনী সবার আছে, এটাই পরিষ্কার, কিন্তু বাহিনীর সংখ্যা কার কত ডাজ নট ম্যাটার। আমি এগুলো নিয়ে কখনো চিন্তা করি না। আমি দেখেন, সাইবার বুলিং বলতে যা বুঝে, এটা আমার বিরুদ্ধে কম হয়নি। 2 নম্বর হলো যে মূলধারার মিডিয়া, গণমাধ্যম, এই যে দেখেন আপনার এই মিডিয়াতে আওয়ামী লীগ জামাত নাতে আমার বিরুদ্ধে না হয়েছে এমন কোনো কাজ নাই, কিন্তু আমি সেই মিডিয়াতে এখন সবচেয়ে বেশি এখন আসছি। মূল ব্যাপার হলো যে ইউ মাস্ট বি কনফিডেন্ট অন ইউর কোয়ালিটি। আপনি যদি আপনার কোয়ালিটির ব্যাপারে শিওর থাকেন এবং আপনাকে নিয়ে কে কী বললো না বললো, তার সাথে আপনার বন্ধুত্ব হয়ে যেতে পারে। আমি আমার বিরুদ্ধে সব পত্রিকাগুলো লিখেছি, আমি মামলা করেছি অনেকগুলো পত্রিকার বিরুদ্ধে। এই বসুন্ধরার কালের কণ্ঠের বিরুদ্ধে 2010 সালে 200 কোটি টাকার মামলা করেছে। এখন আমি সেই বসুন্ধরার পত্রিকায় সম্পাদকীয় লিখে পার লেখার জন্য আমি 10,000 টাকা করে পাই। তো এটা তো মানে সেই অবস্থাতে মূল ব্যাপার হলো যে রিলেশনটা ডিফারেন্স হলো যে আই মাস্ট হ্যাভ দ্য কোয়ালিটি। এখানে বট বাহিনী কি বললো বা না বললো, বট মিনস গোপন একটা বিষয়, বট মিন ভুয়া একটা বিষয়। আমি একটা জেনুইন মানুষ, আমার একটা অস্তিত্ব আছে, আমার একটা ফিজিক্স আছে, আমার একটা কেমিস্ট্রি আছে, মানে কেমিস্ট্রি মানে আমার প্রাণ আছে, ফিজিক্স মানে আমার একটা আকৃতি আছে।
তো সেখানে যার কোনো আকার নাই, আকৃতি নাই, যাকে দেখা যায় না, তার ভয়ে আমি তটস্থ হয়ে চিত হয়ে পড়ে থাকবো, এটা আমি মনে করি আমার দুর্বলতা। বট বাহিনীকে লেট দেম ওয়ার্ক, তারা নতুন একটা আবিষ্কার, তারা তাদের মতো কাজ করুক। আর তারেক রহমান সাহেব বলেন, বিরোধী দলের শফিক রহমান সাহেব বলেন, তারাও তাদের কাজ করুক। সময় দেখবেন যে ভালো করবে সেই বিজয়ী হবে। এটি হলো দুনিয়ার নিয়ম। জি, ভোট বাহিনীর মানে এটা তো প্রভাব তো পড়ে রাজনীতিতে, তাই না? হ্যাঁ, প্রভাব পড়ে। ধরেন একটা সময় বট বাহিনী বা এই যে গোপন জায়গাটা কেন শুরু হয়েছিল, শেখ হাসিনা যখন আমি আপনার বিরুদ্ধে কিছু যখন প্রকাশ্যে বলতে পারছি না, তখনই দেখবেন আমি একটা গোপন ছদ্মনাম বা বাইরে থেকে একটা বট আইডি তৈরি করে আমি সেটা করছি। এটা আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার আমলে প্রাসঙ্গিক ছিল হয়তোবা, কিন্তু এখন এই জায়গাটায় আমাদের আসতে হবে যে আমরা যেহেতু এখন প্রকাশ্য সমালোচনা করতে পারছি। যেমন আপনি কালকে স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে বা স্বয়ং প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া বলার এই যে রেওয়াজটাকে, এটাকে আপনি কিন্তু পজিটিভলিও দেখতে পারেন যে গণতান্ত্রিক জায়গাটা এতটুকুতে আসছে যে মানুষ সাহস করে প্রধানমন্ত্রীকে সামনাসামনি ভুয়া বলতে পারছে। এবং প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো, আমি দেখি নাই যে প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো অস্বস্তি রিয়াকশন দিয়েছেন কিনা। এটাকে এক দৃষ্টিতে আপনি সেটাও বলতে পারেন। আরেকটা জিনিস আমি সবসময় বলি, যেটা উনি একটু করে বলেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি, বা আপনি বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে এটা মনে রাখতে হবে, তুমি যেমন আরেকজনকে জি চাঁদাবাজ বলে বলতেছো, তোমাকে কিন্তু ওই যে